এখনকার রংপুর ও কিছুদিন আগে অবধি যে সমস্ত ছিটমহলগুলি বাংলাদেশের অধীনে ছিল সেই সমস্ত অঞ্চল ছিল একসময় কোচ রাজ্যের অধীনে, বা অন্যভাবে বলতে হয় অবিভক্ত ভারতের এখনকার কোচবিহার ও কোচবিহার সংলগ্ন ছিটমহলগুলি ছিল রংপুরের অন্তর্গত। সেই জেলার মুখ্য জনজাতি কোচেরই অন্তর্ভুক্ত ছিলেন রাজবংশী জনজাতি। তারাও সামগ্রিকভাবে নিজেদের কোচ বলে পরিচয় দিতেন। কিন্তু 1891 সালের জনগণনায় যখন পৃথকভাবে জাতের নথিকরণ প্রয়োজন হলো, তখন তারা প্রতিবাদ জানান। তারা আর কোচ জাতির অন্তর্গত হয়ে জনগণনায় থাকতে চান না। রাজবংশীদের অস্তিত্ব প্রতিষ্ঠা করার সেই চেষ্টা রূপ পায় জননেতা রায় সাহেব পঞ্চানন বর্মার হাত ধরে। উত্তরবঙ্গে ক্ষত্রিয়বাদ আন্দোলনের প্রাণপুরুষ রায় সাহেব কিভাবে হয়ে উঠলেন উত্তরবঙ্গের সকল মানুষের জননায়ক, কেন তার কথায় শয়ে শয়ে রাজবংশী যুবকেরা ঝাঁপিয়ে পড়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে, সেই সব কাহিনী আজ তুলে ধরার চেষ্টা করব চর্চায়। অবিভক্ত এবং সাবেকি উত্তরবঙ্গের এই মহান সমাজ সংস্কারকের জন্ম হয় কোচবিহারের মাথাভাঙা মহকুমার গ্রাম খলিশামারিতে। 14 ফেব্রুয়ারি 1866 সালে এক সুসম্পন্ন কৃষক পরিবারে তার জন্ম হয়। তার বাবার নাম খোসাল সরকার এবং মা চম্পলা সরকার। রায় সাহেবের পারিবারিক পদবি ছিল সরকার, কিন্তু তিনি সমাজ সংস্কারজনিত কাজের জন্য পরবর্তীকালে নিজের পদবি বদলে বর্মা করে নেন। বালক পঞ্চাননের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের এক পাঠশালা থেকে। তিনি মাথাভাঙা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা অর্জন করেন। পরবর্তীকালে তিনি কোচবিহারের জেনকিংস হাই স্কুল থেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা শেষ করেন এবং কোচবিহারের ভিক্টোরিয়া মহাবিদ্যালয়, যা বর্তমানে এবি এনশিল মহাবিদ্যালয় নামে পরিচিত, সেখান থেকে সংস্কৃত অনার্স নিয়ে 1893 সালে স্নাতক হন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই সঙ্গে সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন উত্তরবঙ্গীয় রাজবংশী সমাজের প্রথম আইন স্নাতক ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি। শিক্ষা শেষ করার পর তিনি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে কোচবিহারের ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ে যোগ দেন। পরে তিনি 1901 সালে রংপুর শহরে থেকে নিজের জীবনের ওকালতি শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, রায় সাহেব পঞ্চানন বর্মা দেশীয় রাজ্য কোচবিহারে জন্মগ্রহণ করলেও তার কর্মভূমি ছিল রংপুর। অষ্টাদশ শতাব্দীর প্রথম দশকেই কোচবিহার সাম্রাজ্যের সহোদরা রংপুর, যাকে পূর্বতনকালে ঘোড়াঘাট বলা হতো, কোচ সাম্রাজ্য থেকে ছিটকে আলাদা হয়ে যায়। রংপুর আদালতে ওকালতি করার সময় উচ্চবর্ণ সম্প্রদায়ভুক্ত উকিলদের কাছ থেকে বহু অবহেলা এবং গঞ্জনার শিকার হতে হয় রায় সাহেব পঞ্চানন বর্মাকে। রাজবংশী ছাত্রদের প্রতি সেখানকার শিক্ষা সংস্থাগুলিতে হওয়া দুর্ব্যবহারের কথা এবং ছাত্রাবাসে তাদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার হওয়ার ঘটনাও তার কানে আসে। এইসব দেখে শুনে তার মন খুবই দুঃখিত হয়ে পড়ে। তিনি এরপরেই মনস্থির করে ফেলেন রাজবংশীদের সংস্কার তার জীবনের একমাত্র উদ্দেশ্য। রাজবংশী জনজাতির মধ্যে শ্রেণী সচেতনতা গড়ে তুলতে শুরু করেছিলেন পঞ্চানন বর্মা। জোর দেন প্রথাগত শিক্ষা, বিশেষত ইংরেজি জানার উপরে। তিনি রাজবংশী সমাজে শিক্ষার প্রসার, অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক স্তরে চতুর্মুখী সংস্কার ও নারী শিক্ষা ও তাদের সামাজিক সর্বাঙ্গীন মুক্তির জন্য একটি সংস্থা গঠনের কথা পরিকল্পনা করেন। 1910 সালে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের উন্নতির জন্য তিনি ক্ষত্রিয় সমিতি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার মূল উদ্দেশ্য ছিল রাজবংশীদের ক্ষত্রিয় রূপে পরিচিতি প্রদান করা, তৎকালীন সরকার পক্ষকে সূচিত করা যে কোচ এবং রাজবংশী পৃথক দুটি বর্ণ, রাজবংশীদের নিয়ে খবর এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রভৃতি সবার গোচরে আনার জন্য খবরের কাগজ ও পত্রিকায় বিভিন্ন লেখা তিনি প্রকাশ করেছিলেন। ঠিক এই সময়তেই ঠাকুর পঞ্চানন বর্মা পঞ্চানন সরকার পরিবর্তন করে পঞ্চানন বর্মা হয়ে যান। পঞ্চানন বর্মার উদ্যোগে ক্ষত্রিয় সমিতি দ্বারা আয়োজিত একটি ধার্মিক অনুষ্ঠানে বাংলা এবং অসমের বিভিন্ন জেলাগুলি থেকে প্রায় 400 রাজবংশী প্রতিনিধি জলপাইগুড়ি জেলার দেবীগঞ্জে একত্রিত হয় এবং সেখানে তাদের সকলকে ক্ষত্রিয় বলে সম্মান প্রদান করা হয়। তার জন্য ব্রাহ্মণদের মতো পৈতে যোগ্য পবিত্র রূপে গণ উপনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তারা সবাই ব্রাহ্মণদের মতো পৈতে ধারণ করে ক্ষত্রিয়ত্ব মর্যাদা অধিকার করেন।
দেবীগঞ্জের এই যজ্ঞ পবিত্র ধার্মিক গণ উপনয়ন অনুষ্ঠান আয়োজিত হয় 1913 সালে। দিনটি ছিল 27 মাঘ 1320 বঙ্গাব্দ। এই কারণেই 27 মাঘ দিনটি রাজবংশী সম্প্রদায়ের কাছে এক ঐতিহাসিক দিন। ঠিক এর মধ্যেই রাজবংশীরা নিজেদের ক্ষত্রিয়ত্বের পরিচয় দেওয়ার একটি সুবর্ণ সুযোগ পেয়ে যায়। সুযোগটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রশাসন রাজবংশীদের মিলিটারিতে সৈনিক রূপে নিযুক্ত করে। সারা বাংলা থেকে প্রায় 400 জন রাজবংশী যুবক এবং অসম থেকে 800 জন রাজবংশী যুবকদের এই সময় সৈনিক রূপে চাকরিতে ভর্তি করা হয়। 1918 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার দ্বারা পঞ্চানন বর্মার নেতৃত্বাধীন রাজবংশী ক্ষত্রিয় সমিতি খুবই প্রশংসিত হয় এবং রাজবংশীদের এই কাজের অবদানের জন্য ব্রিটিশ সরকার 1919 সালে পঞ্চানন বর্মাকে রায় সাহেব খেতাব দ্বারা ভূষিত করে এবং তাকে MBE পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়। 1919 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক লেজিসলেটিভ কাউন্সিলের জন্য সীমিত অংশগ্রহণকারী নিয়ে ভারতে নির্বাচন হয়। 1920-তে রংপুর নির্বাচনী কেন্দ্র থেকে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন পঞ্চানন বর্মা। নির্বাচনে জয়লাভ তাকে অবিভক্ত বাংলার রাজনীতিতে তো বটেই, ভারতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ করে তোলে। তিনি প্রথম লেজিসলেটিভ কাউন্সিলে মহিলাদের ভোটদানের অধিকার নিয়ে লড়াই করেন। গ্রামীণ রাজবংশী সমাজে চিরকালই জোতদার ও মহাজনদের অত্যাচার ছিল। রুখে দাঁড়াতে রায় সাহেব রাজবংশীদের নিজস্ব ব্যাংক স্থাপনের চেষ্টা করেন। তৈরি হয় বর্মা কোম্পানি। পরে 1921-এ স্থাপিত হয় ক্ষত্রিয় ব্যাংক। তারা রাজবংশী চাষি ও ব্যবসায়ীদের কম সুদের হারে ধার দিত, যাতে তাদের মহাজনদের শরণাপন্ন না হতে হয়। এ কথা অনস্বীকার্য যে রাজবংশী জনজাতি আলোর মুখ দেখেছিল পঞ্চানন বর্মার হাত ধরে। তাদের দাবি মেনে 1921 এবং 1931 সালের জনগণনায় তাদের উল্লেখ করা হয় ক্ষত্রিয় জাতি বলে। তারই জন্য শিক্ষা এবং ইংরেজির প্রসার হয়। স্থাপিত হয় গ্রামীণ মণ্ডলী, যাতে একত্র হয়ে জমিদারদের বিরুদ্ধে লড়াই করতে পারেন রাজবংশীরা। তাই পঞ্চানন বর্মা আজও রাজবংশীদের কাছে আদরের, সম্মানের ঠাকুর পঞ্চানন রায় সাহেব। এই মহাপ্রাণ মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা 9 সেপ্টেম্বর 1935 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়।